যেভাবে আমরা এই গত 15 দিন বা 20 দিন বাবদ অর্থনীতিতে কথা বলছি, পৃথিবীর আর কোনো দেশে বাজেটের পরে কি এত কথাবার্তা কেউ বলে? আমি জানি না। আমি বিভিন্ন টেলিভিশন দেখি, দেশের বাইরের টেলিভিশনগুলো দেখি, বাজেট একটা হয়, বাজেটের পরে তাদের মধ্যে তারা, কারণ একটি মানে আমি যখন পরিবারের প্রধান, আমি যখন বছরের শুরুতে বাজেটটা ঘোষণা করব, আমি আমার সার্বিক দিক বিবেচনা করে যাতে আমার ফ্যামিলিটা ভালো থাকে সেটি আমার নজরে থাকবে। আমার পরিবারটা খারাপ থাকুক বা কষ্টে থাকুক এরকম বাজেটটা আমি করব না। এবারের বাজেট একটা ভালো দিক আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এবারে প্রত্যেক বছরই দেখবেন 10 থেকে 14-15% পর্যন্ত এনহ্যান্স করে বাড়ায়। এবার কিন্তু এই বাজেটে প্রথম এই গত 14-15-16 বছর যদি আপনি দেখেন, দেখবেন যে এই প্রথমবারের মতো বাজেট কিন্তু 5%-এর নিচে ওনারা বাড়িয়েছেন। মোহাম্মদ হেলালুদ্দিন যেটা তৌফিক ইসলাম খান বলছিলেন যে সুনির্দিষ্ট প্রস্তাবনা কিভাবে হবে সেটি বলা নাই, কিন্তু হবে কিসের উপর ভিত্তি, এত দৃঢ়তা কেন? ধন্যবাদ জাহিদ ভাই। প্রথমত আমি দুজন অর্থনীতিবিদ, পারভেজ ভাই, তৌফিক ভাই, ওনারা তো দেশের খুব বরেণ্য অর্থনীতিবিদ। প্রশ্ন হচ্ছে যে সিপিডি আজকে থেকে শুরু করে যতদিন সিপিডি মানে বাজেট নিয়ে কথা বলে, কখনো কি বলেছে যে বাজেটটি খুব ভালো হয়েছে? প্রথম প্রশ্ন। সিপিডি সবসময় ওনার মতো করে উনি ব্যাখ্যা করেন, আর রাষ্ট্রে যারা বাজেট করেন ওনারা তো দলীয় চিন্তাটা মাথায় রেখে ওনাকে কিন্তু বাজেটটা করতে হয়, এটাই তো সত্য। এখন বাজেট নিয়ে যদি আমাকে সাধারণ ব্যবসা হিসেবে বলেন, আমাদের খুব বেশি মাথা ব্যথা নাই। এই কারণে নাই, বাজেট আপনি দেখবেন এখানে মূল বিষয়টা ফোকাসটা কিন্তু হচ্ছে এখানে সরকারি কেনাকাটা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, হ্যাঁ, এইগুলো মিলে একটা বাজেট দেওয়া। আপনি যেই দেশে রাষ্ট্র যখন তখন এসআরও দেওয়ার সুযোগ থাকে তখন বাজেটে খুব বেশি প্রয়োজনীয়তা হয় না। আপনি এসআরও দিয়ে ট্যাক্স বাড়াইতে পারবেন, এসআরও দিয়ে আপনি সব রকম কাজে আপনি কিন্তু এসআরওর মাধ্যমে নিয়ে আসতে পারবেন। এখন এই যে তৌফিক ভাই যে কথাগুলো বললেন যে এখানে আমাদের বিনিয়োগ নাই, এখানে বিনিয়োগ হওয়ার সম্ভাবনা কম, সরকার ঋণ নিবে অনেক বেশি, দেখেন এইগুলো তো আসলে সিপিডির তাত্ত্বিক কথাবার্তা, ঠিক আছে। আপনি যেভাবে খেয়াল করেন, যেভাবে আমরা এই গত 15 দিন বা 20 দিন বাবদ অর্থনীতিতে কথা বলছি, পৃথিবীর আর কোনো দেশে বাজেটের পরে কি এত কথাবার্তা কেউ বলে? আমি জানি না। আমি বিভিন্ন টেলিভিশন দেখি, দেশের বাইরের টেলিভিশনগুলো দেখি, বাজেট একটা হয়, বাজেটের পরে তাদের মধ্যে তারা, কারণ একটি মানে আমি যখন পরিবারের প্রধান, আমি যখন বছরের শুরুতে বাজেটটা ঘোষণা করব, আমি আমার সার্বিক দিক বিবেচনা করে যাতে আমার ফ্যামিলিটা ভালো থাকে সেটি আমার নজরে থাকবে। আমার পরিবারটা খারাপ থাকুক বা কষ্টে থাকুক এরকম বাজেটটা আমি করব না। এবারের বাজেট একটা ভালো দিক আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এবারে প্রত্যেক বছরই দেখবেন 10 থেকে 14-15% পর্যন্ত এনহ্যান্স করে বাড়ায়। এবার কিন্তু এই বাজেটে প্রথম এই গত 14-15-16 বছর যদি আপনি দেখেন, দেখবেন যে এই প্রথমবারের মতো বাজেট কিন্তু 5%-এর নিচে ওনারা বাড়িয়েছেন। কথাটা খেয়াল করেন। তাহলে এতে কি প্রমাণ হলো? যে আসলে সরকার এক ধরনের অর্থনৈতিক চাপের মুখে আছে, এবং এই চাপের মুখে আছে বলেই ওনারা কিন্তু নিজেরাও একটু নেমে এসছেন। এবং আজকে যদি যেটা তৌফিক ভাই বলেছেন যে আমাদের মানুষ মানে দরিদ্র মানুষগুলো আরও দরিদ্র হচ্ছে, একটা শ্রেণী তো আমাদের আছে যারা পিছিয়ে পড়া মানুষ, যাদের কষ্ট হচ্ছে, প্রতিদিন কষ্ট হচ্ছে। আবার একটা শ্রেণী খুব অল্প হইলেও এরা এত বেশি উপরে উঠছে যারা 1 কোটি 1.5 কোটি টাকা দিয়ে গরু কিনে। হ্যাঁ, তো এরকম একটা দেশে আপনার আপনি কি নিয়ে বাজেট করবেন, কি কথা বলবেন, আমি বুঝে পাই না। আমাদের প্রবলেম যেটা আমার কাছে একটু খেয়াল করেন, আমাদের মূল প্রবলেম হচ্ছে অব্যবস্থাপনা। আপনি যেভাবে খেয়াল করেন এই বাজেটে অব্যবস্থাপনা দূর করার কোনো ব্যবস্থা আমি দেখি নাই। নাম্বার 1, আপনি দেখেন গত এই 3 মাস আগে হঠাৎ করে বাংলাদেশ ব্যাংক বলল এসএমই খাত থেকে 1% টাকা কেটে নেওয়া হবে সুপারভিশন চার্জ হিসাবে। আমার 14-15-16% এখন ব্যাংকগুলো ইন্টারেস্ট দিচ্ছে, হিডেন চার্জ দিচ্ছে। আমি যখনই বছর শেষে রিনিউ করতে যাচ্ছে ব্যাংক নিজেই আমার কেটে কুটে আমার ঋণ থেকে 1.5% টাকা নিয়ে যাচ্ছে, হিডেন চার্জ নিয়ে যাচ্ছে। তারপরে সুদ নিচ্ছে চক্রহার বৃদ্ধিতে। আবার বাংলাদেশ ব্যাংক বলে দিল যে 1% সুপারভিশন চার্জ হিসেবে কেটে নিয়ে যাবে। অর্থাৎ মানে আপনার যদি 75 কোটি টাকা লোন থাকে তো 75 লক্ষ টাকা বছর শেষে কেটে নিয়ে যাবে, আপনি কিছু বলতে পারবেন না। আমরা অনেক প্রতিবাদ করলাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিলাম। গত সপ্তাহে আবার দেখলাম, গত মাসখানেক আগে দেখলাম আবার একটা সার্কুলার দিয়েছে না, এখন এই এসএমই খাত থেকে
1% জরুরি চার্জ কাটা যাবে না। কিন্তু আমার কাছে যে টাকাটা নিয়ে যাওয়া হইলো, ব্যাংকগুলো যে কেটে নিয়ে গেল, তার কোনো দিক নির্দেশনা কিন্তু বাংলাদেশ ব্যাংক দেয় নাই। কথাগুলো খেয়াল করেন আপনি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এবারের বাজেটে আপনি দেখেন অর্থমন্ত্রী একটি কাজ ভালো করছে, সেটা হচ্ছে চকলেটের দাম কমিয়েছে। আর কি কমছে আমি জানি না, চকলেটের দাম কিন্তু 40% কমিয়েছেন, অর্থাৎ ক্ষুদ্র ব্যবসায়ীরা একটা কিছু পাইছে কিন্তু, কারণ ক্ষুদ্র ব্যবসায়ী তো চকলেটের সঙ্গে তুলনা করবেন, তো সেখানে একটা কিছু আমরা পাইছি যে আমাদেরকে চকলেট খাইয়ে, আচ্ছা এবার তুমি চকলেট খেয়ে সন্তুষ্ট থাকো, হ্যাঁ ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা আমরা পরে চিন্তা করব। দেখেন মানে দুঃখজনক বিষয়টা কোন জায়গায়, এই যে আমাদের টাকাগুলো নিয়ে যাচ্ছে, এখন দেখেন ওনারা ক্যাপ তুলে দিয়েছেন, বলছেন যে ব্যাংকগুলো তার সুদের হার নির্ধারণ করবে। কয় না এমনি নাচুন্না বুড়ি আরও পাইছে ডেলিভারি, এখন ব্যাংকগুলো 16%, কোনো কোনো ব্যাংক 16 উপর উঠে গেছে, আবার লিজিং কোম্পানি দেখলে সেটা 18-19, মানে এখন আর কোনো নিয়মের মধ্যে নাই। তাইলে আপনি এসএমই খাতকে বাঁচাবেন কিভাবে? এসএমই খাতকে বাঁচাবার জন্য আপনার দিক নির্দেশনাটা কোথায়? আপনি দেখেন বড়রা কি করে, বড়রা কিন্তু আপনি 2,000 কোটি কি 3,000 কোটি 5,000 কোটি টাকা লোন নেবেন, তাদের কোনো কোলেটারাল নাই, তাদের ওই ইন্ডাস্ট্রিটাই হচ্ছে কোলেটারাল। আর আমরা যখন ঋণ নিতে যাই, আমি ধরেন 10 কোটি টাকার ঋণ নিব, আমাকে 30 কোটি টাকার জামানত দিতে হয়, 3 গুণ বেশি জামানত দিতে হবে, এবং এটা উইথ রেজিস্টার একদম সাপ কাবলা করে আমি ব্যাংকের বরাবরে আমি জমিটা দিয়ে দিই। কথাগুলো খেয়াল করবেন জাহিদ ভাই। এবং আমার স্ত্রী পুত্র কন্যা সবাই এটার মধ্যে জামিনদার হন, মানে এটা সীমা থাকে, কিন্তু অন্যায় অত্যাচার অবিচারটা সীমা থাকে। এখন এটা করার পরে আমি ব্যবসা শুরু করলাম, ধরেন আমি 3টা বা 4টা ইনস্ট্রুমেন্ট দিতে পারলাম না, সাথে সাথে এটা উনি আমাকে মানে ওই ঋণ খেলাপি বিবেচনা করে উনি কোর্টে চলে যান। আর কোর্টে ওনারা যে কাগজপত্র স্বাক্ষর করিয়ে নিয়ে যান, এতে কোর্টে যাওয়া মাত্রই কোর্ট বলে দিচ্ছে যে সে ঋণ খেলাপি, তারটা ব্যাংক এই সম্পদ তার নিয়ে নাও। আমার সর্বশেষ সম্পদটুকু তারা নিয়ে যাচ্ছে। আর যারা বড় ব্যবসায়ী তাদেরকে বলা হচ্ছে তুমি 300 কোটি টাকা তোমার ঋণ মুভ করা হলো, কখনো কখনো 4,000 5,000 কোটি টাকা ঋণ মুকুব সুদ মুকুব করা হয়, আবার কখনো কখনো বলা হচ্ছে তুমি 1% টাকা দিয়ে রিশিডিউল করো। মানে এই যে অব্যবস্থাপনা আজকে আমার কাছে সবচেয়ে বেশি মনে হয়, বিশ্বাস করেন জাহিদ ভাই, এখানে দুজন বিদগ্ধ মানুষ আছেন, যে অব্যবস্থাপনার জন্য মানুষ যে কষ্টে আছে, এটা মাননীয় প্রধানমন্ত্রী জানে কিনা আমি জানি না। এমন কোনো জায়গা নাই, এমন কোনো সরকারি সংস্থা নাই যেখানে গেলে আপনি সার্ভিস পাবেন, যেখানে গেলে আপনি স্বস্তির মধ্যে ফিরে আসতে পারবেন। এই জিনিসগুলো আমি কিন্তু বাজেটে মিনিমাম কোনো এখানে দিক নির্দেশনা আছে আমি দেখি নাই।